ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা। অক্ষয় কুমার সেন। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম গৃহী শিষ্য এবং শ্রী রামকৃষ্ণ চরিত মহাকাব্য শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির অমর লেখক শ্রী অক্ষয় কুমার সেনের নাম সর্বজন বিদিত। পুঁথিতে কবি দেবমানব শ্রীরামকৃষ্ণদেবের বিচিত্র লীলা কাহিনী ও অমৃতময় উপদেশ ছন্দবদ্ধ করিয়া পাঠক ও পাঠিকাদের চিত্ত আকর্ষণ করিয়াছেন। বর্তমান গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমায় লেখক সহজবোধ্য সরল সাবলীল গদ্যে কথোপকথন ছলে শ্রী শ্রী রামকৃষ্ণের অপূর্ব লীলা মাহাত্ম্য ও উদার সর্বজনীন উপদেশ পরিবেশন করিয়াছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা। শুনলে রামকৃষ্ণ কথা জীবন জুড়াই এমনই মিঠে, পাষাণে জল ঝরে ভাই মরা গাছ মঞ্জুরে ওঠে। পাঠক ও প্রবোধ। এরা দুজন রঙ্গালয়ের অভিনেতা। গিরিশ ঘোষকে গুরু বলে জানেন। রঙ্গালয়ে যেমন চৈতন্যলীলা অভিনীত হয়, তখন থেকে এরা রঙ্গালয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন করেছেন, তাঁর শ্রীপদরজ গ্রহণ করেছেন এবং মহাপ্রসাদ ধারণ করেছেন। পাঠক। দেখো প্রবোধ, সকল রকম নেশা করলুম, যখন একটা নূতন নেশা ধরা যায় তখন দিন কয়েক বেশ মজা থাকে, তারপর নেশাটার ধার মুড়ে যায়, কাজেই আবার একটা নতুন নেশা ধরতে হয়। এরকম করে সব নেশাই তো ফেল হলো, বাকি ছিল গাঁজাটি, তাও বুঝি যায়। এই বলে ধূমপান ও কথোপকথন চলল। কথা চলতে চলতে পরমহংসদেবের কথা পড়ল। পাঠক। দেখো ভাই, সেই যে পরমহংস ঠাকুর গিরিশবাবু যাকে গুরু গুরু বলেন, তিনি বেশ লোক, আচ্ছা সাধু। সাধুদের যেমন জটা ফটা থাকে, গেরুয়া কাপড় থাকে, গায়ে ছাই মাখা থাকে, এর তা কিছু নেই। আরেকটি দেখেছ, সাধুর কোনো অহংকার নেই। তিনি আগেই লোককে নমস্কার করেন। চেহারাটি কেমন, ঠোঁট দুটি ঈষৎ রাঙা রাঙা, চোখ দুটি বাঁকা বাঁকা, মুখখানি ঢলো ঢলো, আবার তারই মধ্যে একটি জুলুস আছে। দেখলেই মানুষের মনটি তাঁর পায়ে লুটিয়ে পড়ে। কথাগুলি কেমন মিষ্টি, গলার সুর কেমন মিষ্টি, এমন সুন্দর গান তো ভাই কখনো শুনিনি। আমাদের থিয়েটারে কত ভালো গাইয়ে রয়েছে এবং আগেও কত ছিল, সকলেরই তো গান শুনেছি, কিন্তু এমন কেউ গাইতে পারেনি। এখন পরমহংস ঠাকুরের সকলে সুখ্যাতি করে। প্রবোধ। আরেকটা পরমহংস ঠাকুরের গুণ আছে, তা জানিস? শুনেছি উনি দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীর পূজারী ছিলেন। কালীর পূজা করতে করতে মা সদয়া হয়ে দেখা দিয়েছিলেন। উনি যখন মনে করেন ডাকলেই তখনই মায়ের দেখা পান, মায়ের সঙ্গে কথা হয়। সেই থিয়েটারে একদিন অভিনেত্রীদের দেখে মা আনন্দময়ী বলে মূর্ছা গেলেন, আর খানিক বাদে বিড়বিড় করে কি বলতে লাগলেন। পাঠক। ও মূর্ছা নয়, ওকে সমাধি বলে, আর ওই যে বিড়বিড়ানি, ওটা মায়ের সঙ্গে কথা। শুনেছি উনি সব জানতে পারেন, মা সব বলে দেন। লেখাপড়া জানেন না, কিন্তু বড় বড় পণ্ডিত হেরে যায়। প্রবোধ। আচ্ছা ভাই, লেখাপড়া জানেন না, তবে কি করে পণ্ডিতদের হারিয়ে দেন? পাঠক। মায়ের সঙ্গে যার কথা হয়, তিনি লোকখানা কি, ওকে পণ্ডিতদের সঙ্গে বেশি কথা কইতে হয় না। কি হয় শুনো, পণ্ডিতগুলো দূর থেকে লম্পঝম্প করে আসে, প্রথমে রোগ করে খুব তর্ক বিতর্ক করে, তারপর যখন বড় বাড়াবাড়ি হয় তখন ওই পরমহংস ঠাকুর ছুঁয়ে দেন, আর পণ্ডিতগুলোর ভেবা চাকা লেগে যায়। প্রবোধ। তারপর? পাঠক। তারপর আর কি, সে তর্জন গর্জন করা দূরে থাক, কেউ হাত জোর করে স্তব করে,
কেউ পায়ে লুটে পুটে, কেউ বলে আমাকে চৈতন্য দাও, কেউ কাঁদে, এরকম আর কি। প্রবোধ: আচ্ছা ভাই, একটা কিছু দেখে তো অমন করে, ছুঁয়ে দিলে কি দেখে কিছু শুনেছ? ছুঁয়ে দিলে কি দেখে কিছু শুনেছ? পাঠক: হ্যাঁ, শুনেছি। কেউ শিব দেখে, কেউ কালী দেখে, কেউ রাম দেখে, কেউ কৃষ্ণ দেখে, আবার কেউ যে কি দেখে তা কিছু বলতে পারে না। কত লোক ওই লোকটির কাছে কাবু হয়ে গেছে। এই দেখ না, আমাদের চোখের ওপর গিরিশবাবু কি হয়ে গেলেন। গিরিশবাবু তো একটা সহজ লোক নন। লোকটি কারোর কাছে মাথা নোয়ান না। মেসো, পিসা, মামা ইত্যাদি গুরুজনকে নমস্কার করতে হবে বলে আত্মীয় লোকের বাড়ি যান না। ঘোর নাস্তিক। বাঘে ধরে খেতে আসে, তবু ভগবানের নাম মুখে আনেন না। সাধু সন্ন্যাসী দেখলেই চটে যান, ঠ্যাঙা উঁচিয়ে রাখেন। দেবদেবীর প্রতিমা কাটারি দিয়ে টুকরো টুকরো করে কাটেন। সব জানিস তো। ওই পরমহংস ঠাকুরকে প্রথম থিয়েটারে কত গাল দেওয়া হলো। তারপর পরমহংস ঠাকুর সেই আপনার মন্তর ছেড়ে ছুঁয়ে দেওয়া মাত্র গিরিশবাবু কাবু। এখন গিরিশবাবুই তাকে ভগবান বলেন। প্রবোধ: আচ্ছা ভাই, আর কেউ এমন হয়েছে জানিস? পাঠক: হ্যাঁ, সেদিন শশধর তর্কচূড়ামণি বক্তৃতায় শহরকে তোলপাড় করে দিলেন। যে তার বক্তৃতা শোনে সেই বাহবা দেয়। আজ এখানে বক্তৃতা, কাল সেখানে বক্তৃতা, একটা হুলুস্থুল পড়ে গেল। তারপর ওই পরমহংস ঠাকুর তাঁর বাসায় গিয়ে দেখা করে তাকে ছুঁয়ে দিয়ে কি বললেন? প্রবোধ: তারপর? পাঠক: তারপর আর কি, যেমনি ছোঁয়া অমনি বোবা হওয়া। সেই শশধর পণ্ডিত কতদিন পরমহংস ঠাকুরের পেছু পেছু ঘুরলেন। কি দেখলেন? এখন আর সারা শব্দ নেই। প্রবোধ: আর কারো কথা জানিস? পাঠক: ঢের অনেক, সময়ে আবার বলবো। প্রবোধ: তুই এত কোথা থেকে শুনলি? পাঠক: ওরে ভাই, আজকাল যেখানে যায় সেখানেই ওই পরমহংস ঠাকুরের কথা। প্রবোধ: এখন ওই ঠাকুর কোথায়? পাঠক: শুনেছি তিনি এখন কাশীপুরে একটি বাগান বাড়িতে আছেন। তার গলায় বেদনা হয়েছে, তাই তার ভক্তেরা সেখানে তাকে রেখে চিকিৎসা করাচ্ছেন। ব্যারাম বড় শক্ত। শুনেছি শহরের ডাক্তার কবিরাজ সব হার মেনেছেন। ডাক্তার মহেন্দ্র সরকারও কিছু করতে পারেননি। প্রবোধ: চল এখন সেই পরমহংস ঠাকুরকে দেখে আসি। ব্যারাম এমন শক্ত হয়েছে শুনে প্রাণটা কেমন করে উঠল। পাঠক: আমারও ভাই, তবে চল। দুজনে পথে বের হলো। এখন বেলা প্রায় দুপুর পেরিয়ে গেছে। খানিক দূরে গিয়ে দুজনেরই ক্ষুধা পেল। প্রবোধ: ভাই, খিদে আর চলা যায় না। 1.5 ক্রোশের ওপর পথ, সঙ্গে দুজনের মধ্যে কারোর একটা পয়সা টেকে নাই। যখন বেরিয়ে এসেছি তখন যাই হোক যাব। তুই যে আগে বললি পরমহংস ঠাকুর আরও অনেক লোককে ছুঁয়ে দিয়ে বোবা করে দিয়েছেন, তাদের কথা বলবি? কই এখন বল না। দেখ, ওই ঠাকুরটি যেমন সুন্দর তার সম্বন্ধে কথাগুলিও তেমনি। পাঠক: আমি সেদিন বাবু দত্তের গুলির আড্ডাতে গিয়েছিলাম। সেখানে অনেকে ওই পরমহংস ঠাকুরের কথা বলছিল। কথাগুলি শুনতে বেশ লাগলো। একজন বললে, কেশব সেন এত চেলা করলেন, বিলাতে গিয়ে বক্তৃতা দিয়ে বড় বড় সাহেবকে মোহিত করলেন। এখানে ভারতবর্ষে কত ব্রাহ্ম মন্দির স্থাপন করলেন। তার বক্তৃতায় এমন জোর যে মানুষ শুনলেই তার বশীভূত হয়ে যায়। তোমাদের মনে আছে সেই বিডন গার্ডেনে যেদিন বক্তৃতা হলো? এত বড় বাগানটার বাইরে ভেতরে লোক আর ধরে না, শহর তোলপাড়। তারপর পরমহংস ঠাকুরের সঙ্গে কেশববাবুর দেখা হয়। প্রবোধ: দেখা হয়ে কি হলো? পাঠক: সে লোকটি বললে দিন কতক পরমহংস ঠাকুরের সঙ্গ করতেই কেশববাবুর মোড় ফিরে গেল। সে কেশব বদলে আর এক কেশব হয়ে গেলেন। নিজের শিষ্যদিগকে নিয়ে দক্ষিণেশ্বরে যাওয়া আসা করতে লাগলেন। কখনো কখনো পরমহংস ঠাকুরকে নিজের ঘরে আনতেন। এরকম হতে হতে কেশব সেনের সে বক্তৃতার চোট কোন দিকে উড়ে গেল, আর মুখটি বুজে পরমহংস ঠাকুরের পা তলাটিতে বসে তিনি কি বলেন সে সব শুনতেন।
একদিন পরমহংস ঠাকুর কেশববাবুকে বললেন, কেশব, তুমি কেমন বক্তৃতা করো, কিছু বলো না। তাতে কেশববাবু জবাব দেন, মশাই, কামার ঘরে কি ছুঁচ বিক্রি? প্রবোধ, কি আশ্চর্য! একজন কালীর পূজারী বামুন, মোটে লেখাপড়া জানা নেই, তার কাছে কেশববাবুর মতো এত বড় একটা লোক এমন হয়ে গেলেন। এ তো শহরে হাজার হাজার পূজারী বামুন, ভচ্চাজ, টোলের অধ্যাপক রয়েছেন, সংস্কৃত বোল আউড়িয়ে দিক আধার করে দেন। কই, এমন তো কেউ নেই। আর কোথাও আছে তাও তো শুনিনি। পাঠক, তুই তো নিজেই বললি খানিক আগে যে তোকে কে বলেছিল পরমহংস ঠাকুর কালীর পূজারী ছিলেন। তার পূজায় মা খুশি হয়ে তাকে দেখা দিয়েছিলেন, আর ডাকলেই মা আসেন আর তার সঙ্গে কথা হয়। মা কালীর সঙ্গে যার কথাবার্তা হয় তার সঙ্গে আবার কি কারো তুলনা আছে? ঈশ্বর জানিত লোক। প্রবোধ, আচ্ছা, পরমহংস ঠাকুর মা কালীর পুজো করতে করতে মা কালীর দেখা পেলেন, আর এ শহরের ভেতরে এত কালী মূর্তি রয়েছে, সব জায়গাতে পূজারী বামুন রয়েছে, মাকে বেশ সাজায়, বেশ ভোগ দেয়, তারা এমন না হয়ে অন্য রকম হয় কেন বল দেখি? কালীঘাট তো একটি পীঠস্থান, মা জাগ্রত, সেখানকারও তো খবর জানি। পাঠক, যে যা চায় সে তাই পায়। পরমহংস ঠাকুর মায়ের পূজার জন্য পূজারী হয়েছিলেন, মা কালীর দর্শন পাবার আশায় তার পূজারী হয়েছিলেন, মায়ের সঙ্গে কথা কইবার জন্য পূজারী হয়েছিলেন, তাই মা কালী তার পূজা নিয়েছেন, তাকে দেখা দিয়েছেন, তার সঙ্গে কথা কয়েছেন এবং ডাকলেই এসে কথা কন। আর এরা উপরে ভক্তিযুক্ত হলে কি হবে? এরা তো আর পূজারী নন, পূজার অরি। মাও তেমনি পূজা নেন, আর মায়ের চরণ লাভ কি মায়ের সঙ্গে কথাবার্তার বদলে যা চান, চাল কলা, তাই লাভ হয়। আর যারা পূজা দেওয়ান তাদের সঙ্গে দক্ষিণার খাতিরে কথাবার্তা হয়ে পূজাকাণ্ড শেষ হয়। প্রবোধ, তুই ভাই এত বুঝলি কি করে? একসঙ্গেই তো এতকাল রয়েছি, কই আমি তো কিছু বুঝতে পারিনি। পাঠক, আমিও কিছু বুঝতেম না, তবে যেদিন পরমহংস ঠাকুর থিয়েটারে ডান পাটি বাড়িয়ে দিয়ে সমাধিস্থ হলেন, আর গিরিশবাবু চেঁচিয়ে বললেন, আয়, কে কোথায় আছিস, শীঘ্র পায়ের ধুলো নে। আমি তাড়াতাড়ি এসে পায়ের ধুলো নিলুম আর বললুম, সে সময় চোখে এক ফোঁটা জলও এলো, ঠাকুর কৃপা করো। তারপর থেকে আমি কেমন একটু একটু বুঝতে পারছি, আর আমাকে একটা কেমন কেমন করেছে। আমি দেখেছি এ ঠাকুরেরই কৃপায় বুঝতে পারছি। আর একটা মজা, যত এ ঠাকুরের কথা শুনি বা বলি, যা আমি কখনো জানতুম না তাও আমি বুঝতে পারি। প্রবোধ, ওই যে বললি আমাকে কেমন কেমন করেছে, ওর মানে কি? তোকে কি করেছে? তোর কি হয়েছে ভেঙে বল। পাঠক, আমি ওই যা বলেছি ওর বেশি কিছু আর বলতে পারবো না, তবে কেমন জানবি, যেমন খুব ঘুমিয়েছিলুম, এখন ঘুমটা ভাঙা ভাঙা। প্রবোধ, আমি তোর কথা কিছু বুঝতে পারিনি। হ্যাঁ ভাই, কি করে তোর মতো বুঝতে পারবো? পাঠক, চল, এই তো সেই ঠাকুরের কাছেই যাচ্ছি, আমিও আবার কিছু মাগবো, তুইও কিছু মাগিস। প্রশ্ন, প্রবোধ, আমি কি মাগবো? কিছু বুঝতে পারছি না, তুই বলে দে। পাঠক, যার কাছে যাচ্ছিস তিনিই বুঝিয়ে দেবেন, মাগিয়ে দেবেন। এমনি রামকৃষ্ণদেবের মহিমা, তার কথার এমনি মহিমা। প্রবোধ ও পাঠক যত ঠাকুরের কথা বলছে ততই তাদের চৈতন্যদয় হচ্ছে এবং ঠাকুরের লীলার ভেতর বুদ্ধি প্রবেশ করছে। রামকৃষ্ণ নামই মহামন্ত্র, রামকৃষ্ণ কথার আন্দোলনই সাধন ভজন। লীলা কথা কীর্তন করতে করতেই জীবের চৈতন্যদয় হয়। কাঠে কাঠে ঘর্ষণ করলে যেমন সর্বভূক অগ্নির উৎপত্তি হয়, ঠিক সেই প্রকার রামকৃষ্ণ কথা আন্দোলন করতে করতে তমনাসী চৈতন্যের উদয় হয়।